স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11 ম্যাথামেটিক্স শুরু করব, যেখানে সেমিস্টার 1-এর প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেটার নাম হচ্ছে কি সেট তত্ত্ব। তো আমরা এই সেট তত্ত্ব সম্পর্কে, সেট কী জিনিস বা সেটের সংজ্ঞা, এর পাশাপাশি সেটকে কিভাবে লেখা হয়ে থাকে বা সেটকে কীভাবে উপস্থাপন করা হয়, ওই সংক্রান্ত সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে তো আমরা জানবো। আজকের এই ভিডিওটি হচ্ছে পার্ট 1 এবং পরবর্তীতে আমরা ধাপে ধাপে পার্ট 2, পার্ট 3 অনেক ভিডিও পরপর আসতে থাকবে। তো তোমার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাও। তো চলো দেখি সেট তত্ত্ব বলতে কী বোঝায়। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সেটের ধারণা বর্তমান গণিতশাস্ত্রে কিন্তু একটা মৌলিক অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই সেট সম্পর্কে যদি আমরা ভালোভাবে জানি, তাহলে আমরা জ্যামিতি, অনুক্রম, সম্ভাবনা প্রভৃতি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো এই সেটের ব্যবহার করে ভালোভাবে রপ্ত করতে পারবো চ্যাপ্টারগুলো। তো এখানে দেখতে পাচ্ছ একজনের ছবি দেওয়া আছে, এনার নাম হচ্ছেন গণিতজ্ঞ জর্জ ক্যান্টর। অর্থাৎ তিনি জার্মান দেশের গণিতজ্ঞ জর্জ ক্যান্টর। তিনি সেট তত্ত্বের বিকাশ করেন এবং তিনি এই সেট তত্ত্বকে প্রথম কাজে লাগিয়ে কেন কি করেন না, তো তিনি ত্রিকোণমিতিক শ্রেণীর যে সমস্যা সেইগুলো কাজ করতে গিয়ে প্রথম এই সেট সমূহ সম্পর্কে তিনি ধারণা দেন এবং পরবর্তীতে আমরা চ্যাপ্টার হিসেবে সেগুলো পড়ছি। তো দেখো সেট বলতে আসলে কী বোঝায়, আমরা যদি ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের কথা বলি, যেমন এক প্যাকেট তাস হতে পারে, এক দল জনতা বা একটি ক্রিকেট দল, এমনভাবে অনেকগুলো কথা বলি, তাই তো? যে কী বলি, এক প্যাকেট তাসের কথা বলি বা এক দল জনতার কথা বলি কিংবা একটি ক্রিকেট দলের কথা বলি। ঠিক একই রকমভাবে গণিতশাস্ত্র কিন্তু আমরা এইরকম সংগ্রহ কথা বলে থাকি, যেমন ধরো স্বাভাবিক সংখ্যাসমূহ সেট বা বিন্দু সমূহ সেট, মানে অনেকগুলো বিন্দু একসাথে আছে, এই জন্য এটাই কি বলি আমরা বিন্দু সমূহ সেট। স্বাভাবিক সংখ্যাসমূহের সেট, স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলি, যেমন 1, 2, 3, 4, এইভাবে 5, 6, 7, 8 করে যতদূর আমরা গুনতে পারি সবগুলোকে আমরা কি বলি স্বাভাবিক সংখ্যাসমূহ। এছাড়া আছে মৌলিক সংখ্যা, আমরা পড়েছি কি তোমরা জানো, মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো সেট, সেগুলো যদি একসাথে থাকে তখন সেটাকে আমরা কি বলে থাকবো, মৌলিক সংখ্যার সেট। তো এখন আরও বিশেষভাবে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমরা দেখব নিচে কিছু কিছু জিনিস দেওয়া আছে যেগুলো সেট কিনা আমরা আগে বিচার করে দেখব। এখন দেখো আমাদের কিন্তু প্রথম যে অ্যাপ্রোচটা হবে শেখার জন্য সেটা হচ্ছে আগে আমরা উদাহরণ দেখব, এক্সাম্পলগুলো দেখব, তারপরে সেখান থেকে আমরা সংখ্যায় যাব, তাহলে আমাদের জিনিসটা বুঝতে আরও সহজ হবে। তো এখানে লক্ষ্য করো, বলেছে 10 এর চেয়ে ছোট অযুগ্ম স্বাভাবিক সংখ্যাগুলো। তো এখন বলেছে 10-এর থেকে ছোট। আচ্ছা, আমরা যদি লেখার চেষ্টা করি 10 পর্যন্ত কে কে আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই তো। তো এই 10-এর মধ্যে অযুগ্ম মানে কি, যেগুলো যুগ্ম না অর্থাৎ জোড় নয়, যেমন এখানে 2 জোড় বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে, 8 বাদ যাবে, 10 বাদ যাবে। তাহলে বাকি কি থাকলো, যেগুলো জোড় নয়, যেমন 1 এটা অযুগ্ম, 3 অযুগ্ম, 5 অযুগ্ম, 7 অযুগ্ম, 9 অযুগ্ম। দেখো সেইগুলো কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি, যেগুলো কি পেয়েছি, অযুগ্ম সংখ্যা। তাহলে 10-এর চেয়ে ছোট, তাহলে 10-এর চেয়ে মানে 1 থেকে 10-এর মধ্যে থাকা অযুগ্ম স্বাভাবিক সংখ্যাগুলোকে আমাদেরকে খুঁজে বের করতে বলেছে। তাহলে সেগুলো কী করে খুঁজে বের করব, সেগুলো হচ্ছে 1, সেগুলো হচ্ছে 3, সেগুলো হচ্ছে 5, সেগুলো 7, আর সেগুলোর মধ্যে আরেকটা হচ্ছে 9। তো এইগুলো আমরা সুন্দর করে এখানে লিখে ফেললাম, তাই তো? আবার যদি তোমাকে কেউ বলে যে ভারতের নদী সমূহের সেট বানাও, তাহলে কি পারবে তুমি? বা ভারতের নদ নদী সমূহের একটা লিস্ট বানাও, অনেকটা লিস্টের মতো, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে যতগুলো নদীর নাম জানি সমস্ত নদীর নামগুলো দিয়ে, নদ বা নদীর নামগুলো দিয়ে আমরা বলতে পারি। আবার ইংরেজি বর্ণমালার ক্ষেত্রে স্বরবর্ণ যেগুলোকে বলে, ভাওয়েল যেগুলোকে বলে, সেগুলোর কথা যদি কেউ জিজ্ঞেস করে তখন আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি সেগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। অর্থাৎ 5খানা রয়েছে দেখো, এ, ই, আই, ও, ইউ। এইগুলোকে আমরা কি বলে থাকি, এগুলোকে আমরা বলি ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ। কি বলি, ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ। তার মানে যখন আমাকে বললো যে ইংরেজি বর্ণমালার স্বরবর্ণগুলো, তখন কিন্তু আমরা অনায়াসে 5টা বলে দিলাম, এ, ই, আই, ও, ইউ।
এখন বিভিন্ন প্রকার 4 নম্বর উদাহরণ হিসেবে দেখো বিভিন্ন প্রকার ত্রিভুজ সমূহের কথা বলেছে। তো বিভিন্ন প্রকার ত্রিভুজকে আমরা আঁকতে পারবো না? আমরা তো জানি যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের পাশাপাশি কি আছে না, তো সূক্ষ্মকোণী, স্থূলকোণী, তো বিভিন্ন রকমের কোণ থাকে তো, এবং সেই কোণ অনুযায়ী ত্রিভুজে ভাগ করা হয়ে থাকে। তো এগুলো আমরা কিন্তু খুব সহজে একটা দুটো করে লিস্ট বানিয়ে ফেলতে পারবো। আবার লক্ষ্য করো 5 নম্বর পয়েন্টে বলছে যে 210 এর মৌলিক উৎপাদকগুলো হলো 2, 3, 5, 7। আমরা যদি এটা করে দেখি কি হবে, দেখো 210 আছে, তাহলে 210কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে, তাহলে এখানে দেখতে হচ্ছে 105। আবার পরবর্তীতে আমরা যদি দেখার চেষ্টা করি কত হবে, 5 দিয়ে দিলে, দেখো 5 দিয়ে দিলে হচ্ছে 5 দুগুণে 10, 5 একে 5। আবার এখন যদি আমি কি করব, আগে এটা ইরেজ করে দিই। এখন লক্ষ্য করো, যদি আমরা পরবর্তীতে দেখি যে 3 দিয়ে দিই, তার কত হচ্ছে 7। তার মানে আমরা যদি ভালো করে দেখি যে মৌলিক উৎপাদকগুলোর মধ্যে 210 এর মৌলিক উৎপাদকগুলো কত পাচ্ছি, 2, 5, 3, 7। তাহলে দেখো 2, 5, 3, 7, অর্থাৎ যেগুলো আমরা পেয়েছিলাম সেগুলো আমরা এখানে লিখে দিতে পারি। তার মানে কিছু জিনিস আমরা এখানে লক্ষ্য করো যে কিছু জিনিস যখনই বলা হচ্ছে আমরা ডাইরেক্ট কিন্তু সেই সংখ্যাগুলোকে আমরা পেয়ে যাচ্ছি, একদম গুনতে পারছি। কিছু জিনিস আছে যেগুলো আমরা সচরাচর লিস্ট বানাতে গেলে অনেকখানি লিস্ট হবে, যেমন 2 নম্বরেরটা বা বিভিন্ন প্রকার ত্রিভুজ, নদ নদী, এগুলো। আর কিছু জিনিস আছে যেমন 10-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা, আবার ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ, কিংবা 210-এর মৌলিক উৎপাদকগুলো, এগুলো কিন্তু আমরা অনায়াসে পেয়ে যাচ্ছি। তাহলে এখন আরও একটা উদাহরণ দেখি। কি বলা হয়েছে, x² - 5x + 6 = 0 হলে এর সমাধানগুলো এখানে দেওয়া আছে। তো আমরা দেখি সমাধানগুলো করা যায় কিনা। তো প্রথমত যেটা বলা হয়েছে যে x² - 5x + 6, তাহলে আমরা এখানে নিই x² - 5x + 6। এখন লক্ষ্য করো এইখানে যে মাঝে কি আছে, মাঝে আছে 5, আর এইখানে 6 আছে। তাহলে 6কে যদি ভাঙি কত পাবো, 2 গুণ 3, তাহলে 3 দুগুণে 6। আবার দেখো 3 আর 2 যদি যোগ করি কত হয়, 5। অর্থাৎ এটা মিডিল টার্ম করতে হবে, অর্থাৎ 6কে ভেঙে পেয়েছি 2 + 3। এটাই কার পরিবর্তে বসাবো, না তো এই মাঝে থাকা 5-এর পরিবর্তে। তাহলে যদি আমরা লক্ষ্য করে দেখো কি আছে, x² - 2, আচ্ছা আমরা যদি কেটে কেটে করি তাহলে ভালো হবে 2 + 3 ইন্টু 2 + 3x + 6। এখন যদি আমরা লক্ষ্য করে দেখো কি হবে, নেক্সট লাইন x² মাইনাস কি হবে 2 × x 2x 2 × x 2x। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাই তো, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা পেয়ে গেলাম। আবার এটা যদি হয়ে যায় তাহলে 3 দিয়ে গুণ করে দিই আমরা, কত হবে 3 × x 3x + 6। এখন লক্ষ্য করো কি হবে, এই দুটোর মধ্যে যদি আমরা কিছু কমন নেওয়ার চেষ্টা করি, প্রথম দুটো থেকে কিছু কমন নেব, তাহলে কি কমন পাবো, x কমন নিলে কি থাকছে, x প্রথমটায় x এবং পরেরটাই 2। এখানে 3 যদি কমন নেই কি পড়ে থাকবে, সিমিলার x - 2, একদম। এখন লক্ষ্য করো যে দুই জায়গায় কিন্তু আবার সেই সেম x - 2 x - 2 জায়গায় সেম আছে, তার মানে এগুলোকে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে যদি কমন নেওয়া হয় কি দাঁড়াবে, x - 2 x - 2, আর এই পাশে কি আছে x আর 3, তাহলে আমরা কি লিখতে পারি x - 3। তার মানে এইখান থেকে আমরা একটা যে x এর ভ্যালু পাবো, x এর ভ্যালু কি পাবো, কেননা x - 2 = 0, অর্থাৎ x = 2। তার মানে x এর মান একটা 2 পাবো, আর x এর মান একটা কি পাবো, 3 পাবো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যেখানে কি আছে, যে একটা সমীকরণ দেওয়া ছিল x² - 5x + 6 = 0, এই সমীকরণের সমাধান হচ্ছে একটা 2 এবং অপর একটা হচ্ছে 3। তার মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি উপরে প্রতিটি উদাহরণে সুসংগত বস্তু সময়ের সমাহারের কথা বলা আছে, যা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে নির্দিষ্ট বস্তুসমূহ সমাহারে থাকবে কি থাকবে না। এখানে আমরা এটা 1 নম্বর হবে, 1 নম্বর, 3 নম্বর,
5 নম্বর 6 নম্বর এগুলো পার্টিকুলারলি দেখো যে সেটটা আমাদের বানাতে বলেছে বা যে দল বা লিস্ট আমাদের বানাতে বলেছে সেগুলো কিন্তু আমরা ঠিকঠাক করে পেয়ে গেছি। কিন্তু দুটো এমন আছে যাদের লিস্ট তৈরি করতে গেলে একদম লিস্ট হয়ে যাবে, মানে অনেক বড় হয়ে যাবে। তো সেগুলো সম্পর্কে কি এবং কিভাবে এগুলোকে রিপ্রেজেন্ট করা হয় বা কোনটাকে আমরা সেট বলবো, কখন আমরা সেট বলবো, কখন আমরা সেট বলবো না, সমস্ত কিছু আমরা বিস্তারিতভাবে এই ভিডিওটিতে জানবো। তো দেখো এখন যদি আমরা ভালো করে দেখি, তার আগে এখানে একটা জিনিস বলার ছিল আগে, যে এখানে নদ এবং নদীর কথা বলা হয়েছে, তাই তো? তাহলে এখানে বলছে যে নীলনদ ভারতবর্ষে তো নদী না। নীলনদ কোথাকার? নীলনদ হচ্ছে মিশরের। কোথাকার? মিশরের। তাহলে মিশরের নীলনদ যদি আমি ভারতবর্ষের এই নদীগুলোর মধ্যে লিস্ট করে দিই তাহলে কি হবে? না, হবে না। তার মানে যখনই দেখো এখানে লক্ষ্য করো ভারতবর্ষের নদীসমূহের কথা বলা হয়েছে, এর মানে এখানে শুধুমাত্র ভারতবর্ষের নদীগুলোর কথাই উল্লেখ করা থাকবে। এখানে কিন্তু অন্য কোনো নদী হতে পারে নীলনদ বা হতে পারে অ্যামাজন জঙ্গলের কোনো নদী, এগুলোর কোনো কথা সেখানে কি থাকবে না? উল্লেখ থাকবে না। অপরদিকে গঙ্গা নদী কোথায় অবস্থিত? তোমরা সকলেই জানো যে গঙ্গা নদী কোথায় আছে না, গঙ্গা নদী ইন্ডিয়া বা ভারতবর্ষে আছে। তার মানে গঙ্গা নদীটা কি হবে? এই আগে যে 2 নম্বর উদাহরণটা ছিল এই উদাহরণের সাথে মিলে যাবে, কিন্তু এখানে নীলনদটা মিলবে না। এখন লক্ষ্য করো আমরা কিছু সেট পড়ব। তার আগে বলে রাখা ভালো যে এই যে আমরা চ্যাপ্টারগুলো করছি বা এই উদাহরণগুলো আমরা নিচ্ছি, এগুলোর মাধ্যমে আমরা কিভাবে সেটকে রিপ্রেজেন্ট করব এটা তো শিখবই। এর পাশাপাশি সেটের ধারণাটা জানতে হলে কিছু উদাহরণ দিয়ে শুরু করলে আমাদের বিষয়টা আরও সহজভাবে বোধগম্য হবে। এখন লক্ষ্য করো যে এখানে কিছু সেট দেওয়া আছে যেগুলো ক্লাস 9 পর্যন্ত 9-এর প্রথম যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টার তোমরা করে ফেলেছো। যদি মনে না থাকে তাহলে এখন রিভিশন করে নাও যাতে তোমাদের পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। এখানে 1 নম্বর বলা হয়েছে এনকে বলছে স্বাভাবিক সংখ্যা সেট। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলা হয়ে থাকে? দেখো ছোটোবেলায় যখন আমরা গণনা করতে শিখি কোনো কিছু গুণি বা একটা কিছু রয়েছে, এই যে কিছু ধরো এগুলো রয়েছে লাড্ডু, তো এইগুলোকে আমরা কী করে গুনি না? তো 1টা 2টো 3টে 4টে 5টা, তার মানে 1 2 3 4 করে গণনা শুরু করি, তাই তো? কোনো বাচ্চা ছেলে যদি গণনা করতে শুরু করে তাকে কিভাবে শেখানো হয়? 1 থেকে 1 বলো, 1 2 3, ঠিক একই রকমভাবে ওই যে গণনা করা হয় সেই গণনাগুলোই হচ্ছে যে সংখ্যা দ্বারা গণনা করা হয় সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর এই দিয়ে যে সেটটা বানানো হয় সেই সেটটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। যেমন ধরো 1 2 3 4 5 6, এইভাবে যতগুলো আমরা পারি সমস্ত কিছুকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যার সেট। এবার একটা বিষয় হচ্ছে এই সেটগুলোকে আমরা কিভাবে লিখি না, তো দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে। কি দিয়ে লিখে থাকি আমরা? দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দিয়ে। এখন দেখো এরপরে আরেকটা যেটা বলা আছে সেটা হচ্ছে কি জেড বা অখণ্ড সংখ্যার সেট। কি সংখ্যা? অখণ্ড সংখ্যার সেট। এখানে জেড বলা আছে, এটা হচ্ছে অখণ্ড নয়, পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে? এখানে অখণ্ড সংখ্যা বলা যাবে না, এটা হবে পূর্ণ সংখ্যা। কোন সংখ্যা? পূর্ণ সংখ্যা। আমি পাশে লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। পূর্ণ সংখ্যা সেট। আর অখণ্ড সংখ্যা সেটটাকে আমরা কি বলে থাকবো? আমরা উপরে লিখে দিচ্ছি দেখো, অখণ্ড সংখ্যার যে সেট সেটাকে আমরা বলে থাকি ডব্লিউ, যেটাকে বলা হয় অখণ্ড সংখ্যা। এখন এই অখণ্ড সংখ্যা কি বলছে? অখণ্ড সংখ্যাটা যদি আমাদের এখানে দেওয়া নেই তবে যেখানে নেওয়াটা ভালো। অখণ্ড সংখ্যা বলতে বোঝায় দেখো 1 2 3 4 5 6 করে যেগুলো আছে এগুলো হচ্ছে সব কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। আমরা পড়ে ফেলেছি। এর সাথে যদি আরও শূন্য যোগ করা থাকে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যতগুলো আছে সবই থাকবে, এর সাথে যদি শূন্যও থাকে তখন সেটাকে আমরা কি বলে ডাকবো? সেটাকে আমরা বলবো অখণ্ড সংখ্যা। কোন সংখ্যা বলবো? অখণ্ড সংখ্যা। অর্থাৎ অখণ্ড সংখ্যা যেটা সেটা শুরু হচ্ছে কি দিয়ে? শুরু হচ্ছে 0 1 2 3, এইভাবে অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে।
পরবর্তীতে যদি আমরা দেখি জেড মানে কি বললাম, পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে, এই পূর্ণ সংখ্যার যে সেট সেই পূর্ণ সংখ্যার সেটটাকে আমরা লিখব। দেখো আমরা ইতিমধ্যে জেনেছি যে 0 থেকে 1 2 3 4 করে গণনা করলে সেটাকে আমরা বলে থাকি অখণ্ড সংখ্যা। এরই সাথে যদি -1 -2 -3 অর্থাৎ নেগেটিভ সংখ্যাগুলো যদি যোগ করা থাকে তখন পুরোটাকে আমরা কি বলবো, জেড বা স্বাভাবিক সংখ্যা সেট। এখানে মূলত অখণ্ড সংখ্যা বলা আছে, যেটা এখানে হবে না। তো এখানে লক্ষ্য করো, তাহলে আমরা যদি ভালো করে দেখি যে এখানে যে সেটটা আছে পূর্ণ সংখ্যা সেট, এই পূর্ণ সংখ্যা সেটটা কীরকম পাবো, ডট 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 -2, -1, -0, -1, -2, ডট ডট ডট, এইভাবে যে সেটটা আমরা বানাবো সেই সেটটাকে আমরা কি বলে থাকবো, সেটটাকে বলবো পূর্ণ সংখ্যা সেট। কোন সেট না, তো পূর্ণ সংখ্যা সেট। একই রকমভাবে পরবর্তী যদি দেখি একটা আছে, এটা কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা সেট। কি সংখ্যা সেট, মূলদ সংখ্যা সেট। দেখো কোনো সংখ্যাকে যদি p/q আকারে আমরা লিখতে পারি এবং যেখানে q নট ইকুয়াল টু 0, আমরা যদি p/q আকারে, যেমন ধরো 2/3, তার মানে উপরে একটা আছে যেটাকে কি বলি লব, আর নিচেরটাকে হর, অর্থাৎ পিটা লব কিউটা হচ্ছে হর। তাহলে এই যদি হয়ে থাকে তাহলে এখানে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে p/q, কিন্তু নিচে কখনো 0 হবে না, নিচে কখনো 0 হবে না। এইরকমভাবে কোনো সংখ্যাকে যদি লিখতে পারি তখন সেটাকে আমরা কি বলে রাখি, সেটাকে আমরা বলি মূলদ সংখ্যা। তাহলে এখন দেখো যদি আমরা একটু ভাবনা চিন্তা করার চেষ্টা করি তাহলে আমরা কি পাবো, যেমন ধরো 2/3 অথবা 5/7, এই সমস্তগুলোকে আমরা কি আকারে লিখতে পারছি, দেখো p হচ্ছে 2, এখানে 5, আর q 3 অথবা 7, তার মানে p/q আকারে আমরা লিখতে পারি। এই সমস্ত কিছুকে আমরা কি বলে থাকি, মূলদ সংখ্যা। আর এই যে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, তারপরে হচ্ছে এখানে আছে কি পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, এর পাশাপাশি অমূলদ সংখ্যা, সবগুলোকে যদি আমি একসাথে লিখি, সবগুলোকে একই সাথে যদি লিখি তখন সেটাকে আমরা কি বলি, বাস্তব সংখ্যা। কি বলবো সেটাকে, বাস্তব সংখ্যা। টোটালটাকে যদি আমরা একসাথে লিখতে পারি তখন সেটাকে আমরা কি বলবো, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে অখণ্ড সংখ্যাও আছে, স্বাভাবিক সংখ্যাও আছে, পূর্ণ সংখ্যাও আছে, আবার মূলদ সংখ্যা আছে। সবগুলো যদি থাকে একসাথে তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। এইবার জেড প্লাস বলতে কি বোঝায়, দেখো ধনাত্মক যে অখণ্ড সংখ্যা বলতে ধনাত্মক যে পূর্ণ সংখ্যা ছিল, ধনাত্মক পূর্ণ সংখ্যা এই যে প্লাস দিয়ে যেগুলো আছে 0 1 2 3 4, এইগুলোকে যেগুলো প্লাস পজিটিভ সেগুলোকে আমরা বলি জেড প্লাস, আর যেগুলো মাইনাস সেগুলোকে আমরা বলি জেড মাইনাস। আবার লক্ষ্য করো কিউ মানে হচ্ছে কি ধনাত্মক মূলদ সংখ্যা, যে মূলদ সংখ্যাগুলো ওই যে 2/3 3/5 এগুলোকে আমরা মূলদ আকার লিখতে পারি। আবার এর পাশাপাশি আমরা লিখতে পারি কি -7/3। তাহলে এই যদি লিখি তাহলে এখানে মাইনাস এসেছে, তো তাহলে মাইনাস যদি এসে থাকে এর অর্থ হচ্ছে সেটা হচ্ছে মাইনাস, অর্থাৎ মাইনাস নেগেটিভ মূলদ সংখ্যা কিউ মাইনাস। বাট আমার এখানে কি বলা হয়েছে, প্লাস, অর্থাৎ যেগুলো পজিটিভ বা ধনাত্মক জোড় সংখ্যা সেগুলো আমরা এখানে নেব। নেক্সট বলা হয়েছে আর, মানে এই সমস্ত সংখ্যাগুলোর মধ্যে যেগুলোতে প্লাস থাকবে অর্থাৎ মাইনাস থাকবে না সেইগুলোকে আমরা বলবো ধনাত্মক বাস্তব সংখ্যা। কি বলবো সেগুলোকে বলবো ধনাত্মক বাস্তব সংখ্যা। আমরা কিন্তু সেট পড়ার আগেই কিন্তু এই অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা এগুলো সম্পর্কে জেনে নিলাম, কেননা পরবর্তীতে এই সমস্ত কিছু কিন্তু আমাদের প্রয়োজন পড়বে। এবার আমরা সেট বলতে কি বোঝাই সেটা জানবো। সেট হলো একটি সুসংগত বস্তুসমূহের সংগ্রহ। অর্থাৎ সেট বলতে গেলেই প্রথমে যে কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সুসংগত হতে হবে, এবং এটা হবে একটা সংগ্রহ বা কালেকশন। বলছে সেট হলো একটি সুসংগত বস্তুসমূহের সংগ্রহ
যাতে কি হবে, যার মাধ্যমে আমরা সেই বস্তুটা সুসংগত কিনা বা যে লিস্ট আমরা বানাচ্ছি সেগুলো সুসংগত কিনা আমরা যাচাই করে দেখতে পারবো। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে 5 জন গণিতজ্ঞের সমাহার বের করো, অর্থাৎ 5 জন গণিতজ্ঞের নাম লেখো, তাহলে কিন্তু সেই লিস্টটা সুসংগত হবে না বা ঠিক মতো আমরা বানাতে পারবো না। কেননা কতটা জ্ঞানী হলে, গণিত বিষয়ে কতটা জ্ঞানী হলে তাকে আমরা গণিতজ্ঞ বলে বা বিখ্যাত গণিতজ্ঞ বলে মেনে নেব, এইটা কিন্তু আমরা জানি না। বা এইটা কিন্তু সব সময় পরিবর্তনশীল হয়, মানুষের প্রয়োজন অনুসারে, যুগের প্রয়োজন অনুসারে বিভিন্ন মাপকাঠির মানদণ্ডে এসে বিজ্ঞানীদেরকে অর্থাৎ গণিতজ্ঞদেরকে কতটা জ্ঞানী হলে তাদেরকে বিখ্যাত 5 জন গণিতজ্ঞের তালিকায় রাখা যাবে, এই তথ্য কিন্তু খুঁজে পাওয়া সমস্যাজনক। তো এই জন্য আমাদের মাথায় রাখতে হবে সেট বলতে সেটাই বোঝায় যেটা সুসংগত। আগের উদাহরণগুলোতে আমরা দেখেছিলাম যে দেখো যে 10-এর চেয়ে ছোট অযুগ্ম স্বাভাবিক সংখ্যা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 10-এর চেয়ে ছোট কোনটা আছে, 1, 3, 5, 7, 9। তো এইগুলো কিন্তু সুসংগত। কেন? এগুলো আমরা জানি এগুলো কি একটা নিয়ম বলে দিয়েছে যে 10-এর ছোট হবে এবং অযুগ্ম হবে। এই নিয়মের ভিত্তিতে আমরা কিন্তু এটাকে কমপ্লিটলি করে ফেলেছি। তাহলে এখন দেখো এইটাই হচ্ছে সুসংগতর ব্যাপার, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কয়েকটি বিষয় লক্ষ্য করো, যেমন বলা হয়েছে কি যে কোনো সেটে বস্তু, পদ এবং সদস্য সমার্থক শব্দ। কোনো সেটের ক্ষেত্রে আমরা সেট লিখব কিভাবে, না তো সেট লিখব দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে, এবং সেটে যে বস্তুগুলো থাকবে সেগুলোকে বস্তু হোক, পদ হোক বা সদস্য সমার্থক শব্দ হোক, সবগুলো কিন্তু একই। আমি সদস্য বললেও যা বুঝবো, পদ বললেও তাই বুঝবো, আবার বস্তু বললেও আমাদেরকে সেই একই জিনিসই বুঝতে হবে, কেননা এই শব্দগুলো হচ্ছে সমার্থক শব্দ। আর সাধারণত সেট লেখার ক্ষেত্রে ABCDXYZ যেগুলো ক্যাপিটাল লেখারে লেখা হয় বা বড় হরফে লেখা হয় সেগুলো হচ্ছে সেট। মানে বোঝা গেল, যদি আমরা একটা সেট লিখি তোমাদের উদাহরণের জন্য, যে একটা সেট লিখেছি, তার মানে এই যে ক্যাপিটাল লেটারে লিখেছি এটা হচ্ছে বড় হাতের বা ক্যাপিটাল লেটার, আর এটাকে আমরা কি বলবো, এটাই হচ্ছে সেটের সিম্বল। এবার এই সেট বা ক্যাপিটাল লেটার এর মাঝে সেট হিসাবে বা পদ হিসাবে, সদস্য হিসাবে বা বস্তু হিসাবে যদি আমরা অন্য কিছু রেখে দিই, যেমন ছোট হাতের A, ছোট হাতের B বা X অথবা 1, এই সমস্ত কিছু যেগুলো ছোট হাতের লিখে রেখেছি এইগুলোকে আমরা কি বলবো, এগুলোকে বলবো বস্তু অথবা পদ অথবা সদস্য। আর যেটা বাইরে ক্যাপিটাল লেটার লেখা আছে এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে বলবো সেট। এক্ষেত্রে দেখো যদি ছোট হাতের A যদি বড় হাতের A সেটের পদ হয়, অর্থাৎ ছোট হাতের এটা যদি টোটাল বড় হাতের A সেটের বা ক্যাপিটাল A সেটের পদ হয়, তখন আমরা বলবো A পদটি কোথায় আছে, এতে আছে। A পদটি কোথায় আছে, এতে আছে। আর এইটা লেখা হয় যে চিহ্ন দ্বারা, তাকে বলা হয় এপসাইলন। অর্থাৎ যে চিহ্নটা লেখা হয় এই চিহ্নটার নাম হচ্ছে কি, এপসাইলন। এবং এটাকে ব্যবহার করা হয় অন্তর্ভুক্ত নাম হিসেবে, বা ইংরেজিতে বলি আমরা কি, A belongs to A বা B belongs to A, অথবা কি বলবো, X belongs to A অথবা A belongs to A। আর এই belongs to চিহ্নটা কিভাবে লিখবো, 1 belongs to A। এই মাঝে দেখো একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় এপসাইলন, যেটা গ্রিক শব্দ, এবং এইটা এপসাইলন দিয়ে আমরা বোঝাই যে কোন সেটটা কোথায় আছে। আবার যেমন ধরো আমি একটা নিলাম এখানে উদাহরণ হিসেবে যে দুইটা কিন্তু এই সেটের মধ্যে নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আছে বাইরে, কিন্তু এই 2টা তো এর মধ্যে নেই, তাহলে 2টা কোথায় নেই, এর ভিতরে নেই। তাই এটাকে আমরা লিখব, যদি আমরা এপসাইলন লিখি তাহলে কি বুঝবো, অন্তর্ভুক্ত, তাহলে ডাজ নট বিলংস টু। যদি আমরা এপসাইলন দিই তাহলে কি বুঝবো আমরা, বিলংস টু। আর যদি না থাকে তখন আমরা কি লিখব, ডাজ নট বিলংস টু। এপসাইলন লিখে কেটে দেব, তখন বোঝাবো যে বি, এই যে এখানে 2টা কোথায় নেই, এই এতে নেই। এইভাবে আমরা লিখব। আবার ইংরেজি বর্ণমালা স্বরবর্ণের ক্ষেত্রে দেখো, ভি এর ক্ষেত্রে এটা কোথায় আছে, ভিতে আছে, কিন্তু বিটা কোথায় নেই, ভিতে নেই। কেন, স্বরবর্ণ বলতে কোনগুলোকে বোঝায়, এ স্বরবর্ণ, ই, আই, ও, ইউ, এইগুলো দেখো ইংরেজি বর্ণমালাতে আছে, কিন্তু বিটাও আছে, কিন্তু বিটা কি এই ইংরেজি বর্ণমালা এই ভাওয়েল বা স্বরবর্ণের মধ্যে আছে না, এর ভিতরে কিন্তু বি নেই। যেহেতু নেই তার মানে ভি ডাজ নট
কি বি ডাজ নট বিলংস টু ভি, এইভাবে আমরা লিখব। আবার দেখো 30-এর মৌলিক উৎপাদক, 30-এর মৌলিক উৎপাদক কী কী হতে পারে না, তো 30-এর মৌলিক উৎপাদক হবে 30-এর দেখো 3 গুণ 10 লিখতে পারি, আবার 5 গুণ 6 লেখা যায়। তাহলে এই যদি হয়ে থাকে তাহলে আমরা কি লিখতে পারি যে 3, এটা হচ্ছে কি মৌলিক উৎপাদক, কেন 3 মৌলিক 5 মৌলিক, কিন্তু 10 কিন্তু মৌলিক নট, যৌগিক, 6 কিন্তু যৌগিক। তো এক্ষেত্রে 3 হচ্ছে এর ভিতরে আছে, আবার 15 দুগুণে 30, আরেকটা কি লেখা যায়, আরেকটা লেখা যায় 15 ইন্টু 2, 15 দুগুণে 30, কিন্তু এই 15টা কিন্তু আর 5 এই পি এর মধ্যে থাকবে না, 3টা পি এর মধ্যে আছে কিন্তু 15টা থাকবে না, কেননা 15 সমান আমরা কি লিখতে পারি 3 গুণ 5, অর্থাৎ 15কেও ভাঙা যায়, আর যেহেতু ভাঙা যায় সেহেতু ওটা কি হয়ে যাবে না, তো ওটা মৌলিক আর থাকবে না। তার মানে আমরা 15কে কি লিখব 15 ডাজ নট বিলংস টু পি, পি হচ্ছে একটা সেট এবং 3 কিন্তু পি এর মধ্যে আছে। অর্থাৎ আমরা দেখলাম যে সেট লেখার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, আর সেই নিয়মগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সুসংগত হতে হবে। কি হতে হবে না, তো সুসংগত হতে হবে। এখন আমরা দুটো উদাহরণ দেখি, যে দেখো বলেছে নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনগুলো সেট সঙ্গত করে এবং কোনগুলো করে না তা যুক্তিসহ লেখো। প্রথমে বলেছে পৃথিবীর সকল দরিদ্র মানুষের সেট। এখন আমাকে জাস্ট একবার বলো, পৃথিবীর সকল দরিদ্র মানুষের সেট তো বানাবো, কিন্তু কতটা গরিব বা কতটা আর্থিক দিক থেকে অবস্থা খারাপ হলে তাকে দরিদ্র বলবো এটা কিন্তু বলা নেই। আমরা যদি দেখি যে যেহেতু দরিদ্র মানুষ কথাটি সুসংগত নয়, তাই বিবৃতিটি সঙ্গত করে না। কেন সুসংগত নয়? কারণ যে কতটা খারাপ অবস্থায় মানুষ থাকলে তাকে দরিদ্র বলবো, সে দিনে 1 টাকা ইনকাম করে নাকি 100 টাকা নাকি 500 টাকা, এই যে ক্রাইটেরিয়া বা এই যে শর্ত এটা কিন্তু উল্লেখ করা নেই। তো যেহেতু উল্লেখ করা নেই এই জন্য এই সেটটাকে আমরা বানাতে পারবো না। তাহলে এটা কি বলবো আমরা, এটা সঙ্গত নয়। দ্বিতীয় দেখো বলেছে সেই সমস্ত মানুষের সেট যাদের দৈনিক আয় 20 টাকার কম, এইখানে কিন্তু করা যাবে। সেই সমস্ত মানুষ অর্থাৎ যতগুলো মানুষ আছে সমস্ত মানুষগুলোর লিস্ট আমরা বানাবো বা সেট তৈরি করব, কিন্তু তাদের আয় কত হতে হবে, দৈনিক আয় 20 টাকার কম, অর্থাৎ বিবৃতিটি সুসংগত। কারণ কোনো মানুষের মানে কোন মানুষের সদস্য হবে কি না তা নিয়ে কোনো মতপার্থক্য থাকছে না, কেননা দেখো বলেই দিয়েছে যে 20 টাকার কম যারা ইনকাম করবে তাদেরকে আমরা বলবো এই সেটের মধ্যে রাখবো। তো স্বাভাবিক ব্যাপার, আমরা তো বুঝেই যাব যে কারো যদি ইনকাম বা দৈনিক আয় 20 টাকার কম হয় তাহলে তাকে রেখে দিব এই সেটের ভিতরে, তার মানে এটা সুসংগত। এটা কি বলবো আমরা, সুসংগত। নেক্সট দেখো, তো 3 নম্বর বা সি নম্বর এটা দেখো বলেছে সকল হিংস্র পশুদের সেট। তো কতটা হিংস্র অর্থাৎ একটা পশু কেমন অবস্থা হলে তাকে হিংস্র বলবো, একটা বিড়াল যদি একটা মুরগিকে ধরে তাহলে তাকে হিংস্র বলবো, নাকি একটা বাঘ একটা হরিণকে ধরলো তখন হিংস্র বলবো, নাকি কোনো পোকামাকড় খেয়েছে তখন তাকে হিংস্র বলবো, এই যে হিংস্র কথাটা কিন্তু সঠিকভাবে এখানে বলা নেই। তো যেহেতু বলা নেই অর্থাৎ হিংস্র পশু কথাটি সুসংগত নয়, আর যেহেতু সুসংগত নয় তাহলে বিবৃতিটি কি হবে, সঙ্গত হবে না। একদম সঠিক। নেক্সট যেটা বলা হয়েছে সেটা আমরা লক্ষ্য করি। দেখো বলেছে সকল মোটা মানুষের সেট। এখন লক্ষ্য করো কি বলা হয়েছে, সকল মোটা মানুষের সেট। তো একটা মানুষ মোটা কি করে বুঝবো যে কতটা মোটা, কেননা কোনো ব্যক্তি কতটুকু ফ্যাট থাকলে তাকে মোটা বলা হয় তা তো আমাকে বলেনি। যে একজন মানুষের কতটুকু ফ্যাট থাকলে কিংবা কতটুকু ভুঁড়ি থাকলে, যদি ভালো করে বলি যে কতটুকু ফ্যাট বা কতটুকু ভুঁড়ি থাকলে আমরা তাকে মোটা মানুষ বলে গণ্য করব, সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। এই জন্য এই বিবৃতিটা কি হবে না, সুসংগত হবে না। তার মানে আমরা আবারও একটা পেলাম যেটা হচ্ছে সুসংগত নয়। নেক্সট বলা হয়েছে কি, নেক্সট বলছে ম্যাথামেটিক্স শব্দের অক্ষরগুলো সেট। তো আমরা কিন্তু এটা অনায়াসে পারবো, কেননা ম্যাথামেটিক্সের মধ্যে যে শব্দগুলো, এখানে দেখো এম কতবার এসেছে, একবার দুবার। তো এম যদি দুবার এসে থাকে তাহলে দুটোর মধ্যে কটা নিব, একটা নেব, এভাবে সেটা বানাতে পারি। এই যে ম্যাথামেটিক্সের এম একবার নিয়েছি, তারপর কি আছে, এ আছে, এটাকে নিয়েছি এম এ, টিএইচ আছে, টিএইচ নিয়েছি,
ই আছে, ই নিয়েছি, এম এ নেওয়া হয়ে গেছে আগে, তাই নেব না। তাহলে কি হচ্ছে TICS, টি আগে নেওয়া আছে, ICS। তার মানে যেগুলো বলা আছে, যে পদগুলোর কথা বলা আছে, সেই পদগুলো কিন্তু অন্য অক্ষর এই সেটে থাকবে না, মানে পদগুলো ছাড়া অন্য কোনো পদ আর এই সেটের মধ্যে থাকবে না। এই সেটটা বানাবো শুধুমাত্র ম্যাথামেটিক্স শব্দটার ভিতরে যতগুলো শব্দ আছে বা অক্ষর আছে সমস্ত অক্ষরগুলোকে নিয়ে। তার অর্থ হচ্ছে এটাকে সুসংগত বলা যাবে, অর্থাৎ এটা ঠিক আছে। নেক্সট যদি আমরা দেখার চেষ্টা করি কি বলা হয়েছে দেখো, তাহলে ম্যাথামেটিক্সের এটা কি বলা হয়েছে, ম্যাথামেটিক্সেরটা হয়েছে। নেক্সট বলা হয়েছে এফেরটা বুদ্ধিমতী সুন্দরীদের সেট। এখন দেখো সুন্দরী বলতে কি বোঝায়, কতটা সুন্দর হলে তাকে সুন্দরী বলবো, বা কতটা বুদ্ধি থাকলে তাকে বুদ্ধিমতী বলবো, এটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। তার অর্থ এটা আমরা সুসংগত বলতে পারবো না। যেমন ধর এখানে বিস্তারিত লেখা আছে দেখো, বুদ্ধিমতী এবং সুন্দরী শব্দ দুটি সুসংগত নয়, কেননা কতটুকু বুদ্ধি থাকলে একজনকে বুদ্ধিমতী বলা হবে এবং কতখানি সুন্দর হলে একজনকে সুন্দরী বলা যাবে তা নিয়ে মতপার্থক্য থাকতে পারে। মানে একজন আছে মনে করো তাকে দেখে আমার সুন্দরী বলে মনে হচ্ছে, বাট তোমার মনে নাও হতে পারে, কারণ এখানে বলে দেওয়া নেই যে কতটা সুন্দর হলে তাকে সুন্দরী বলবো। বা কারোর বুদ্ধি দেখে হয়তো কোনো একটা ছোট্ট হেল্প করেছে আমাকে, তার জন্য তাকে বলবো বাহ তো এ মেয়েটা খুব ভালো, এ বুদ্ধি আছে যথেষ্ট। বাট ও যদি তোমার কাছে কোনো খারাপ কাজ করে তখন তুমি কি বলবে, ওর বুদ্ধি নেই। অর্থাৎ আমাদের মধ্যে কিন্তু মতপার্থক্য দেখা দেবে যে কার বুদ্ধি আছে কার বুদ্ধি নেই। এই জন্য কতটা বুদ্ধি থাকলে তাকে বুদ্ধিমতী বলা হবে এটা যেহেতু উল্লেখ করা নেই, তার অর্থ হচ্ছে আমরা বলতে পারবো না, বা এই বুদ্ধিমতী সুন্দরী মেয়েদের কোনো সেট বানাতে পারবো না। এখন নেক্সট দেখো, তাহলে এটা কি হলো, আমরা এটা পারলাম না। জি নম্বর এটা দেখো, জি নম্বর বলেছে ইংরেজি বর্ণমালা ভাওয়েলের সেট। তো এটা অবশ্যই পারা যাবে। ইংরেজি বর্ণমালা ভাওয়েল কি, এ, ই, আই, ও, ইউ। এই তো সেট আমি বানিয়ে দিলাম এক্ষুনি, এটা ইউ, এর সেট আমি বানিয়ে দিলাম। তো এই যে তার মানে ইংরেজি বর্ণমালা ভাওয়েলের সেট। ভাওয়েল যখনই বলবে আমার মাথায় 5খানা জিনিসই ঘুরবে, এ, ই, আই, ও, ইউ। তার মানে এটাকে কিন্তু কি হবে, পারা যাবে। যদি আমরা সলিউশনটা দেখি, সলিউশনের ক্ষেত্রে একই জিনিস বলা আছে। কি বলা আছে, এই যে দেখো, যে ভাওয়েল বলতে এই আই ও ইউ এই 5টাকেই বোঝায়। তার মানে আমাদের কোনো সমস্যা নেই, অক্ষরগুলো বুঝতেও সমস্যা নেই, মানে অন্য কোনো অক্ষরকে বুঝি না। যেহেতু ভাওয়েল বললে আমরা এই 5টাই বুঝি, 5টা বাদে অন্য কোনো কিচ্ছু বুঝি না। তো যেহেতু বুঝি না তার মানে সম্পর্ক বুঝতে পারছি যে এদের মধ্যে কোনগুলো সেটে থাকবে আর কোনগুলো সেটে থাকবে না, এদের মধ্যে কোনো মতপার্থক্য থাকছে না। সুতরাং বিবৃতিটি কি হবে, সংজ্ঞাত করবে, বা বিবৃতিটি সংজ্ঞাত। নেক্সট বলা হয়েছে যে কয়েকটি, নেক্সট হচ্ছে দেখো আগের একটা দেবো না, আগে আমরা করি তারপরে দেখছি। বলেছে কয়েকটি স্বাভাবিক সংখ্যার সেট। এখানে দেখো স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়, এখানে কয়েকটি কথাটাই কিন্তু মানে অঙ্কটাকে ঘুরিয়ে দিয়েছে। যদি স্বাভাবিক সংখ্যা সেট বলতো তাহলে 1 2 3 4 5 6 7 8 করে যতগুলো আছে আমরা কিন্তু করে ফেলতাম অনায়াসে। কিন্তু এখন মজার বিষয় হচ্ছে এখানে কয়েকটি উল্লেখ করেছে। কয়েকটি মানে আমি হতে পারে, আমাকে বললো যে কয়েকটি তুমি সংখ্যা নাও, আমি হয়তো নিলাম 2, আমি হয়তো নিলাম 3, আমি হয়তো 5 নিলাম বা 0 নিলাম, করতে পারি। কিন্তু 0 যদিও হবে না, 5 নিয়ে নিলাম, 5। কিন্তু তোমাকে যখন বলা হলো তুমি কি করলে, তুমি করলে কি না, তো 7 10 5। তাহলে ব্যাপারটা দেখো, তাহলে তুমি, আমি এক ধরনের লিখেছি, তুমি আরেক ধরনের লিখেছো। তার মানে কি হয়েছে, সবগুলোই কিন্তু স্বাভাবিক সংখ্যা, কিন্তু আমরা নিজেরা আমাদের মতো বুঝেছি, আমরা আমাদের নিজেদের মতো বুঝেছি। অর্থাৎ এই কয়েকটি শব্দের কারণে আমরা অঙ্কটা ঠিকভাবে লিখতে পারছি না। এই জন্য এটা হবে কি, এটা বিবৃতিটি সংগত হবে না, তাই তো। আচ্ছা নেক্সট দেখো, তার মানে বিবৃতিটা কি হবে, সংগত হবে না। নেক্সট আই নম্বর অঙ্কটা কি বলেছে, যে 1 অপেক্ষা বৃহত্তর 5 অপেক্ষা ক্ষুদ্রতর সংখ্যাদের সেট। এখন আমাকে বলো 1-এর থেকে বড় কি আছে, আমরা যে পরপর লেখার চেষ্টা করি, 1 2 3 4 5। এইগুলোর মধ্যে 1-এর থেকে বড় কে আছে, 1-এর থেকে বড় সবগুলো। আবার 5-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট 4 থেকে বাকিগুলো সব। তার মানে আমরা কোনটাকে নেব, আমরা সেটাকেই নেব 1-এর থেকে বড় এবং 5-এর থেকে কি বলেছে,
ছোট, তাহলে এইগুলোর মধ্যে কমন কোনগুলো পড়ছে? কমন পড়ছে 1 থেকে, যদি আমরা ভালো করে একটু দেখি সেটা পড়ছে কি এই যে 2 থেকে 4, আর এটাকে আমরা কি দিয়ে লিখি? দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে সেটটাকে প্রকাশ করতে, তো আমরা সেটটা লিখে ফেলতে পারলাম, তাই তো? এখানে দেখো এই যে লেখা আছে সুসঙ্গত কারণ কোন কোন সংখ্যা এই সমাহারে থাকবে বা থাকবে না তা নিয়ে কোনো মতপার্থক্য থাকছে না, কেন আমরা খুঁজে বার করলাম। তো কী বের করে দেখেছি? খুঁজে বার করলাম এই যে 2, 3, 4, এইটাই হচ্ছে সেই সংখ্যাগুলো যেগুলো এইখানে থাকবে, অর্থাৎ এই সেটের ভিতরে থাকবে। নেক্সট বলা আছে শেষ 10টি অখণ্ড সংখ্যা সেট। এইখানে কিন্তু একটু প্রশ্নটা ঘোরানো আছে। শেষ 10টি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা কেমন হয় আগে দেখি আমরা। অখণ্ড সংখ্যা বা যেটাকে আমরা ডব্লু দিয়ে প্রকাশ করি সেটাকে লেখা হয়ে থাকে কি দিয়ে? 0, 1, 2, 3 পর 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 চলে গেল 100, 200, 500, 1000। তো এইগুলোর মধ্যে শেষের 10টা খুঁজে বের করা তো মুশকিল। আমি যদি শেষের 10টা বলি 10, 11, 12, এইভাবে যদি পরপর 10টা লিখি তাও তো হবে না, কেন? তুমি কিছুক্ষণ পরে বলবে না স্যার ওটা হবে না। কি হবে না? তো 20 হবে, 21 হবে, 22 হবে, এইভাবে 30 পর্যন্ত হবে। কেউ অপর একজন এসে বলবে না হবে না, এটা 100 পর্যন্ত, 100 থেকে 110 পর্যন্ত হবে। তো এইভাবে কিন্তু বলাটা খুবই মুশকিল, যে কারণে এটা সুসংগত নয়। আর সুসংগত নয় মানে লেখা যাবে না। এই যে এখানে দেখো শেষ 10টি অখণ্ড সংখ্যা কথাটি সুসংগত নয়, কারণ অখণ্ড সংখ্যার শেষ কয়টি বা শেষ সংখ্যাটি কত তা জানা নেই, ফলে সেটের পদগুলো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, এই কারণেই সেটটি সঙ্গত করে না। ব্যাস, এই হচ্ছে আমাদের পুরো সেট। এবং সেট বলতে কি বোঝায়, সেটের ক্ষেত্রে কোনটা কোনটা সুসংগত হবে, কোনটা সুসংগত হবে না, সেটকে আমরা কিভাবে লিখব, বস্তু পদ কাকে বলি, বা সেট লিখতে গেলে বড় হাতের ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়, সেটের পদগুলোর জন্য ছোট হাতের পদগুলো ব্যবহার করতে হয়, কোনো সেট যদি একটার সাথে থাকে তখন সেটাকে বলি বিলংস টু, অপরটাকে না থাকলে বলি ডাজ নট বিলংস টু। সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে কনসেপ্টে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আমরা বিস্তারিতভাবে অনেক উদাহরণ দেখেছি যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। তো আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝেছো। এই ভিডিওটা আবার ভালো করে দেখবে, দেখে নিজে করার চেষ্টা করবে, বিশেষ করে প্রথমত উদাহরণের অঙ্কগুলো করবে এবং উদাহরণ অঙ্কগুলো করার পর অনুশীলনীতে দেখবে সিমিলার টাইপের অঙ্কগুলো রয়েছে অনুশীলনীতে। এই অনুশীলনী অঙ্কগুলো প্র্যাকটিস করবে, দেখবে অনায়াসে তুমি নিজে নিজে করতে পারছো। আর আমার বিশ্বাস তুমি এই ভিডিওটা দেখার পর সেট সম্পর্কে তোমার যত ধারণা ছিল সমস্ত ধারণাগুলো একদম বিধিবদ্ধ হয়ে গেছে, অর্থাৎ ধারণাগুলো সুদৃঢ় হয়ে গেছে, এই আশাটা আমি রাখি। তো আজকের ভিডিও পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ম্যাথস এন্ড এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও এবং প্লে স্টোরে অ্যাপটা ডাউনলোড করে নিও, যাতে করে তোমরা এই ভিডিও এবং এই ভিডিও সংক্রান্ত নোটসপত্র হতে পারে পিডিএফ কিংবা যে লেকচার শিট আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি সমস্ত কিছু, এবং যে ফ্রি মক টেস্ট কিংবা কুইজ, এমসিকিউ প্র্যাকটিস সমস্ত কিছু কিন্তু এই অ্যাপের ভিতরে রয়েছে, যেটা ম্যাথস এন্ড এডুকেশন অ্যাপ্লিকেশন। তো তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ভিডিওটি, যাতে করে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। আর কোন কোন বিষয়ে তোমাদের পড়াশোনার জন্য ভিডিও প্রয়োজন, কোন চ্যাপ্টারটা বোঝার প্রয়োজন আছে, সেই বিষয়ে আমাদের চ্যানেলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কমেন্ট অনুযায়ী আমরা সেই কন্টেন্টগুলো আপলোড করব। তো আজকে ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করতে থাকো।